আজকে অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়াবো। অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কার্বন পরমাণুর সাথে যুক্ত কোন ইলেকট্রোফাইল অপর কোন ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তার মানে একটা জৈব যৌগের কোন পরমাণু বা মূলক বা যেটা একটা ইলেকট্রোফাইল অপর কোন ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যারোমেটিক যৌগগুলি সাধারণত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অ্যারোমেটিক যৌগগুলো সহজে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। ওই অনেক তাপচাপ প্রভাবক প্রয়োগ করার পর অ্যারোমেটিক যৌগগুলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয় না। অধিকাংশ অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এটা মাথায় রাখবা। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো 5টা মনে রাখো: নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। মুখস্থ করে ফেলো নাম 5টা। নাইট্রেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন। ওকে। আর অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সমূহ কি কি? এর মধ্যে হ্যালোজিনেশন একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা কৌশল পরে শিখবো, আগে বিক্রিয়াটা কি সেটা দেখি। অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াসের কোনো হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যৌগ গঠনের বিক্রিয়াকে হ্যালোজিনেশন বিক্রিয়া বলে। এখন নিউক্লিয়াস বলা হচ্ছে কি? একটা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে খেয়াল করো, মনে করো বেনজিন। এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস। তাহলে এটা সাধারণভাবে অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস। চক্রের পরমাণুগুলো নিউক্লিয়াসের অন্তর্গত। এখন এর একটা যদি শাখা থাকে বা পার্শ্ব শিকল যেটাকে বলা হয়, মনে করো মিথাইল গ্রুপ, এটা হচ্ছে একটা পার্শ্ব শিকল। তাহলে পার্শ্ব শিকলে হাইড্রোজেন আছে, আবার কি পাশে যে শাখা আছে সেখানেও হাইড্রোজেন আছে, সেখানেও হাইড্রোজেন আছে। এখন পার্শ্ব শিকলের হাইড্রোজেন না, এই যে পাশের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের হাইড্রোজেন গুলো কি হতে পারে? ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তো অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াসের কোনো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হলে ওই বিক্রিয়াকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এখন ইলেকট্রোফাইলটা যদি হ্যালোজেন হয় তাহলে হ্যালোজিনেশন, নাইট্রোমূলক নাইট্রোনিয়াম আয়ন হলে নাইট্রেশন, সালফোনিয়াম আয়ন হলে সালফোনেশন, যদি অ্যালকাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় অ্যালকাইলেশন। এরকম। তাহলে অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াসের কোনো হাইড্রোজেন পরমাণু এটা যদি নাইট্রোনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যৌগ গঠন করে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? নাইট্রেশন। যদি এখানে হ্যালোজেনের জায়গায় অ্যালকাইলিয়াম আয়ন আসে, মিথাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে বিক্রিয়াকে বলবো মিথাইলেশন, ফ্রিডেল-ক্রাফট মিথাইলেশন। অ্যাসাইলিয়াম আয়ন দ্বারা বা এসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে বিক্রিয়ার নাম এসিটাইলেশন। এরকম। এক্ষেত্রে এই যে হ্যালোজিনেশন বিক্রিয়ায় প্রভাবক হিসাবে হ্যালোজেন বাহক ব্যবহৃত হয়। হ্যালোজেন বাহক কি কি হতে পারে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তারপর কি? ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড আর ফেরিক ব্রোমাইড। এগুলো হচ্ছে হ্যালোজেন বাহক। হ্যালোজেন বাহক কেন সেটার কৌশলে তোমরা বুঝতে পারবা। এগুলো হ্যালাইড আয়নকে পরিবহন করে। তো যাই হোক, আমরা বিক্রিয়াটা একটু দেখি সাধারণভাবে। যে একটা বেনজিন মনে করো,
বেনজিনের এখানে মনে করো একটা হাইড্রোজেন আছে, এর সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, কি অবস্থা? আচ্ছা, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ওকে, তাহলে এই ক্লোরিন ভেঙে হয় কি ক্লোরোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়নের ইলেকট্রন ক্লোরাইড আয়নকে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড গ্রহণ করে। যাই হোক, কৌশলটা পরে। এখানকার এই যে ক্লোরোনিয়াম আয়ন দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। আর এই হাইড্রোজেন আর এই ক্লোরাইড আয়ন মিলে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করবে। এই ক্লোরিন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন। যদি ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয় ব্রোমিনেশন, আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হলে আয়োডিনেশন। এরকম। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, এখন আসি যে এটা না হয় বেনজিন গেল। বেনজিনে তো সবগুলো হাইড্রোজেন একই রকম, যে কোনো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে। ওকে, এখন দেখো মনে করো এখানে টলুইন আছে, এখানে আবার কি ব্রোমিনেশন করতেছি, ব্রোমিন। এখানে মনে করো অনাদ্র ফেরিক ব্রোমাইড, এটা হচ্ছে হ্যালোজেন বাহক। আচ্ছা, কি হবে? এই পার্শ্ব শিকলের এটা হচ্ছে পার্শ্ব শিকলের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে না। হ্যালোজেন বাহকের উপস্থিতিতে সবসময় ব্যারোমেটিক নিউক্লিয়াস, এই যে বেনজিন বলয়ের যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হবে। আচ্ছা, এখন শোনো, এই যে মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ কি নির্দেশক? অর্থপ্যারা না মেটা নির্দেশক? অর্থপ্যারা। তাহলে এই ব্রোমিন দ্বারা অর্থ অবস্থানের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত অর্থপ্যারা অথবা প্যারা অবস্থানের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে। তাহলে অর্থ অবস্থানের হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে অর্থ ব্রোমোটোলিন হতে পারে, এবং সেই সাথে কি মানে কিছু 50% দেখা গেল যে অর্থ ব্রোমোটোলিন উৎপন্ন হলো, 50% প্যারা ব্রোমোটোলিন উৎপন্ন হবে। তাহলে এটা 2, এটা 2। হাইড্রোজেন গুলো আর একটা ব্রোমিনের সাথে যুক্ত হয়ে কি হবে? হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হবে। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। তাহলে এটা যদি মেটা নির্দেশক হইতো, এই জায়গায় যদি কি কোনো মেটা নির্দেশক থাকতো, তাহলে মেটা অবস্থানের হাইড্রোজেন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হতো। যেমন এখানে মনে করো বেনজালডিহাইড, টলুইনের জায়গায় কি বেনজালডিহাইড, তাহলে এটা কি নির্দেশক? মেটা নির্দেশক। তাহলে এখানে ড্রাই ফেরিক ব্রোমাইড মনে করো। আচ্ছা, তাহলে কি উৎপন্ন হবে? বেনজালডিহাইডের মেটা অবস্থানের একটা হাইড্রোজেন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে মেটা ব্রোমো বেনজালডিহাইড আর এইচবিআর তৈরি হবে। এক্ষেত্রে মাথায় রাখবে অর্থপ্যারা নির্দেশক থাকলে দুই প্রকার উৎপাদ পাওয়া যায়, অর্থ প্রতিস্থাপিত উৎপাদ আর কি প্যারা প্রতিস্থাপিত উৎপাদ।
আর মেটা অবস্থানে তো একটাই, এই মেটা অবস্থান আর এই মেটা অবস্থান একই, এখানে প্রতিস্থাপিত হলে যা উৎপাদ পাওয়া যাবে এখানে প্রতিস্থাপিত হলে একই উৎপাদ পাওয়া যাবে। তাহলে এখানে একটা উৎপাদ পাওয়া যায় আর অর্থপ্যারা নির্দেশক থাকলে দুইটা উৎপাদ পাওয়া যায়। বুঝাইছি কি? জি স্যার। আচ্ছা, আচ্ছা বেনজোইক অ্যাসিডের ব্রোমিনেশন যদি আমরা করি, এখানে ডাইরেক্ট লিখতেছি এভাবে, ব্রোমিনেশন আর অনাদ্র কি ফেরিক ব্রোমাইড এখানে আছে, উৎপাদ কি হবে নাম বলো? উৎপাদের নাম কি হবে? স্যার এখানে মেটা অবস্থানে একটা ব্রোমিন যুক্ত হবে না? নাম কি, এটার নাম কি, উৎপাদের নাম কি এটা হবে? নাম এই যৌগটার নাম কি? বেনজিনের সাথে অ্যাসিড গ্রুপ থাকলে নাম কি? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। তাহলে এখানে মেটা অবস্থানে একটা ব্রোমিন দাও, তাহলে উৎপাদের নাম কি হয়? মেটা ব্রোমো বেনজোইক অ্যাসিড। রাইট। তাহলে এটা 1 নং কার্বন, এটার সাপেক্ষে এটা 2, এটা 3, তাহলে এটাকে 3 ব্রোমো বেনজোইক অ্যাসিডও বলা যায়, অথবা মেটা ব্রোমো বেনজোইক অ্যাসিড। ব্রোমো বেনজোইক অ্যাসিড। বোঝা গেছে কি? এখন তোমাদেরকে যদি বলা হয় এরকম যে এখানে মনে করো ফেনল, ফেনলের যদি আমরা কি ব্রোমিনেশন করি, মনে করো অনাদ্র ফেরিক ব্রোমাইড দিলাম, তাহলে কি উৎপন্ন হবে? স্যার অর্থ ব্রোমো ফেনল আর প্যারা ব্রোমো ফেনল। ফেনলের ওএইচটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, তাহলে অর্থ অবস্থানে কি একটা ব্রোমিন আসবে, অর্থব্রোমো ফেনল, আর প্যারাব্রোমো ফেনল। এটা কি বুঝছো সবাই? তাহলে অর্থপ্যারার ক্ষেত্রে এটা 2 মোল, এটা 2, আর এখানে 2 HBr। তাহলে ওই যে মূল বিষয়টা যদি একবার বুঝো তাহলে দেখা যাবে যে এখন অ্যারোমেটিক যৌগটা চেঞ্জ হলেও আমাদের বিক্রিয়া কি একই রকম, শুধু অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে অর্থপ্যারা নির্দেশক আছে না মেটা নির্দেশক আছে সেটা বুঝতে হবে। অর্থপ্যারা নির্দেশক গুলো যদি জানা থাকে আর মেটা নির্দেশক যদি জানা থাকে আর সমস্যা নেই। আচ্ছা এটা মনে করো হচ্ছে একটা ক্লোরিন, ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের আবার ক্লোরিনেশন করতেছি, এখানে মনে করো অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড হতে পারে। আচ্ছা কি উৎপন্ন হবে? 1,2 ডাইক্লোরোবেনজিন আর 1,4 ডাইক্লোরোবেনজিন। তাহলে ক্লোরিনটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, একটা কি অর্থ ডাইক্লোরোবেনজিন বা 1,2 ডাইক্লোরোবেনজিন প্লাস কি 1,4 ডাইক্লোরোবেনজিন, ওকে 2HCl হবে। কারো সমস্যা বুঝতে? না স্যার। আচ্ছা এই যৌগটার নাম কি? অ্যানিলিন। অ্যানিলিন অথবা অ্যামিনো বেনজিন।
এটার যদি আমরা ক্লোরিনেশন করি, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা ড্রাই প্রভাবক, কি উৎপাদ পাওয়া যাবে? স্যার অর্থ এনিলিন আর তাহলে অর্থোক্লোরো এনিলিন আর একটা কি? প্যারাক্লোরাইন। তোমরা তো এখন সবই করো। প্যারাক্লোরিন আর কি 2HCl। ওকে, তাহলে সমস্যা নাই। তবে মনে রাখবে এখানে একটা সমস্যা হচ্ছে যদি মনে করো টলুইন হয়, টলুইন মনে করো, টলুইনের মধ্যে ক্লোরিন যোগ করলাম, আচ্ছা, আর তাপ দিলাম 111 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যদি ফুটন্ত টলুইন, টলুইনের এটা স্ফুটনাঙ্ক 111 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টলুইনের স্ফুটনাঙ্ক। তাহলে ফুটন্ত টলুইনের মধ্যে যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করি, এবার কিন্তু হ্যালোজেন বাহক অনুপস্থিত, তখন কি ঘটবে? তখন বেনজিন বলে নিউক্লিয়াসের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে না, পার্শ্ব শিকলের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। এটা মাথায় রাখবেন। তো পার্শ্ব শিকলের হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় তাহলে হবে কি? H2Cl। এটার নাম কি? বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড, রাইট। তাহলে মনে আছে বেনজাইল মূলক। তাহলে এটা হচ্ছে আমাদের বেনজাইল মূলক। তাহলে বেনজাইল মূলকের সাথে ক্লোরিন থাকলে এটা হবে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল মূলকের সাথে OH আসলে বেনজাইল অ্যালকোহল, তাহলে এটা বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড। এবার এটার যদি আরো ক্লোরিনেশন করো, ওই অবস্থায় আরো যদি ক্লোরিন গ্যাস দ্বারা প্রতিস্থাপন হয়, তাহলে এই বেনজাইল ক্লোরাইডের আরেকটা হাইড্রোজেন আরেকটা ক্লোরিন দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে। এটার নাম কি হবে? বেনজাইল ডাইক্লোরাইড। এটা বেনজাইল ক্লোরাইড আর ওটা শুধু বেনজাল ক্লোরাইড। বেনজাল ক্লোরাইড। এই বেনজাল ক্লোরাইডের সাথে যদি আরো ক্লোরিন বিক্রিয়া করে, আরো ক্লোরিনের সাথে বিক্রিয়া হচ্ছে, তাহলে আরেকটা হাইড্রোজেন আছে না, সেটাও প্রতিস্থাপিত হবে। কি তৈরি হবে? বেনজো ক্লোরাইড। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে যদি ক্লোরিনেশন হয় তাহলে নিউক্লিয়াসের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, আর হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে কিন্তু উত্তপ্ত অবস্থায় যদি কি ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া ঘটায় তখন পার্শ্ব শিকলে প্রতিস্থাপন হয়। এটা মাথায় রাখবা। পার্শ্ব শিকলের প্রতিস্থাপন হয় বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে, আর অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াসের প্রতিস্থাপন হয় বন্ধনের বিষম ভাঙ্গনের ফলে। এই পার্থক্যটা কৌশলে আমাদের কাজে লাগবে। তাহলে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে বন্ধনের বিষম ভাঙ্গন ঘটে, আর উত্তপ্ত অবস্থায় ওই যে তাপ আলোর প্রভাবে কি হয়? বন্ধনের সুষম ভাঙ্গন। আর প্রভাবক এবং দ্রাবকের উপস্থিতিতে কি হয়? বন্ধনের বিষম ভাঙ্গন। মনে আছে? সুষম ভাঙ্গন আর বিষম ভাঙ্গন। তাহলে তাপ আলোর উপস্থিতিতে হচ্ছে সুষম ভাঙ্গন, ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, আর প্রভাবক দ্রাবকের প্রভাবে হয় বন্ধনের বিষম ভাঙ্গন। বিষম ভাঙ্গনে ওই যে কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন এগুলো তৈরি হয়, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয়, আর সুষম ভাঙ্গনে ফ্রি রেডিকেল তৈরি হয়।
বিষম ভাঙ্গনে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হবে আর সুষম ভাঙ্গনে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, মাথায় রাখবে। এটা আগে পরে দেওয়া হয়েছে। আরো কিছু তারপর আমরা দেখি। হ্যালোজিনেশন গেল, এরপর আমরা একটু পড়ি নাইট্রেশন। যদি ওখানে দেয়া আছে এখানেই পড়ি। নাইট্রেশন কিছুই না, সংজ্ঞা একই রকম। নাইট্রোনিয়াম আয়ন দ্বারা বেনজিনের বা অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াসের কোন হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে বিক্রিয়ার নাম হচ্ছে নাইট্রেশন। তো প্রথমে আসি যে নাইট্রেশন বিক্রিয়ায় সব সময় অংশগ্রহণ করে, এটা হচ্ছে তোমার সাবস্ট্রেট। সাবস্ট্রেট বিক্রিয়কের তো প্রকারভেদ পড়াইছিলাম। বিক্রিয়কের যেটা জৈব যৌগ সেটা হচ্ছে সাবস্ট্রেট, আর এখানে নাইট্রিক অ্যাসিড হচ্ছে কি অ্যাটাকিং রিয়াজেন্ট। নাইট্রিক অ্যাসিড হচ্ছে অ্যাটাকিং রিয়াজেন্ট, আর গাঢ় সালফুরিক অ্যাসিড হচ্ছে এটা প্রভাবক। তাহলে গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড যদি কি কোনো একটা অ্যারোমেটিক যৌগের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়ার নাম হবে নাইট্রেশন। তাহলে এই অংশটা দেখেই মনে রাখতে হবে বিক্রিয়ার নাম কি। যদি এটা অ্যারোমেটিক যৌগের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়ার নাম হবে নাইট্রেশন। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড ভাঙে হচ্ছে HO মাইনাস, আর ওই যে প্রভাবকের প্রভাবে বন্ধন ভাঙন দেখাইছিলাম, নাইট্রোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন হিসেবে ভাঙে গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতি। এই নাইট্রোনিয়াম আয়ন দ্বারা বেনজিনের হাইড্রোজেন কি হবে প্রতিস্থাপিত হবে। তাহলে কি তৈরি হবে, উৎপাদের নাম কি? নাইট্রোবেনজিন। রাইট, নাইট্রোবেনজিন। নাইট্রোমূলক দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে, আর হাইড্রোজেনটা OH এর সাথে যুক্ত হয়ে পানি গঠন করবে, তাহলে নাইট্রোবেনজিন তৈরি হলো। ওকে, আচ্ছা। যদি এখানে টলিউইনের সাথে নাইট্রোবেনজিন বিক্রিয়া করে, ধরো নাইট্রোবেনজিনকে আমরা এভাবে লিখতেছি। আচ্ছা, যদি আমরা এভাবে তীরের উপরে এরকম গাঢ় সালফুরিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড লিখি, লিখে এটা তো সাবস্ট্রেট আর এটা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট। অ্যাটাকিং রিয়েজেন্টকে আমরা এভাবে তীরের উপরে লিখতে পারি, আর এভাবে লিখে আমরা কি করতে পারি, শুধু প্রধান উৎপাদটা লিখবো, সহ উৎপাদ বা পার্শ্ব উৎপাদ যেগুলো পাওয়া যায় সেগুলো লিখবো না। তো এখানে কি কি উৎপাদ পাওয়া যাবে? অর্থ নাইট্রোটোলিন পাওয়া যাবে, প্যারানাইট্রোফিল। অর্থ নাইট্রোটোলিন, আরেকটা কি প্যারানাইট্রোটোলিন। তাহলে বিক্রিয়ার তো মূল বিষয়টা বুঝে গেছো। আরো সমস্যা এটা? প্লাস কি সহ উৎপাদটা লিখতেছি আর কি। যদি এটা 2 মোল দেওয়া হয় তাহলে 2H2 2 অণু পানি হবে। ওকে, এখন একটা বিষয় খেয়াল করো, যদি এরকমটা হয় যে এই অর্থ নাইট্রোটোলিনকে আবার আমরা কি করি, নাইট্রেশন ঘটাচ্ছি। অর্থ নাইট্রোটোলিনের আবার নাইট্রেশন ঘটাচ্ছি। এটা মনে করো এখানে নাইট্রোমূলক, তাহলে কি উৎপাদ পাওয়া যাবে? প্যারা অবস্থানে একটা আরেকটা নাইট্রোমূলক আসবে, রাইট। তাহলে অর্থ অবস্থানে তো আগে থেকে একটা আছে নাইট্রোমূলক,
তাহলে আরেকটা নাইট্রোমূলক কি হবে, প্যারা অবস্থানে প্রতিস্থাপন ঘটাবে। তাহলে এটা কি হবে, অর্থপ্যারা ডাইনাইট্রোটোলুইন অথবা 2,4-ডাইনাইট্রোটোলুইন প্লাস কি পানি হবে, 2,4-ডাইনাইট্রোটোলুইন হবে। আবার যদি আমরা কি এখানে মনে করো মিথাইল গ্রুপ আছে, আচ্ছা এবার নাইট্রো গ্রুপটা কি প্যারা অবস্থানে আছে, যদি এটার প্রতিস্থাপন ঘটাই আবার নাইট্রেশন করি, খালি লিখতেছি নাইট্রেশন, কি জানি সমস্যা হচ্ছে, নাইট্রেশন। তাহলে নাইট্রেশন করলে এবার এই প্যারা নাইট্রোটোলুইনের কোথায় নাইট্রেশন হবে, অর্থ অবস্থানে। ওকে, তাহলে অর্থ নাইট্রোটোলুইনের নাইট্রেশন করলে যা পাওয়া যায় প্যারা নাইট্রোটোলুইনের নাইট্রেশন করলে কি একই উৎপাদ পাওয়া যাবে। তাহলে অর্থ অবস্থানে একটা নাইট্রোজেন গ্রুপ আসছে, এটা কি বুঝছো তোমরা? জি স্যার। তাহলে একই উৎপাদ পাওয়া যাচ্ছে। এবার দেখো যদি অর্থপ্যারা ডাইনাইট্রোটোলুইনের আবার নাইট্রেশন করা যায়, এটার আবার নাইট্রেশন করতেছি আমরা, আবার নাইট্রেশন করব, তাহলে কোথায় নাইট্রেশন হবে, এইদিকে অর্থ স্থানে। আরেকটা অর্থ অবস্থান আছে এখানে না, এই অবস্থানে আবার নাইট্রেশন হবে, তখন কি হবে, এটা তো মিথাইল মূলক টলুইন, এখানে একটা নাইট্রোমূলক, এখানে নাইট্রোমূলক, এখানে নাইট্রোমূলক, এটার নাম কি 2,4,5 2,2,4 ডাইনাইট্রোবেনজিন। 1, এটা 2, এটা 4 আর এটা কি 6, সরি 2 হ্যাঁ 2,4,6 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। এটা কিন্তু আর অর্থ মেটাপ্যারা এভাবে না করে তখন কি সংখ্যা দ্বারা নামকরণ করতে হবে। তাহলে 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন, এটারই আরেকটা নাম হচ্ছে টিএনটি। তোমাদের টিএনটির প্রস্তুতি কিন্তু হয়ে গেল, তোমাদের সিলেবাসে আছে টিএনটির প্রস্তুতি, ঠিক আছে? তাহলে এটা কিভাবে প্রস্তুত করা যায় বুঝছো কি? তাহলে টলুইনের নাইট্রেশন করে কি পাওয়া যায়, টিএনটি পাওয়া যায়। আচ্ছা দেখো, টলুইনের প্রথম নাইট্রেশনের তাপমাত্রা লাগে সাধারণ তাপমাত্রা, পরের নাইট্রেশনের তাপমাত্রা লাগে প্রায় কি 60 ডিগ্রি, তার মানে বেশি করে উত্তপ্ত করতে হবে। আর পরের নাইট্রেশন এই যে 2,4-ডাইনাইট্রোটোলুইনের যদি আমরা নাইট্রেশন করি তখন তাপমাত্রা লাগবে প্রায় 100 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে প্রথমে টলুইনের যখন নাইট্রেশন করলাম, ধরো এটা টলুইন তার নাইট্রেশন করলাম, তাহলে অর্থ নাইট্রোটোলুইন আর প্যারা নাইট্রোটোলুইন পাওয়া যাবে। এটা সাধারণ তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় বিক্রিয়াটা হতে পারে, বা তাপমাত্রাটা লাগতে পারে কি 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রথম নাইট্রেশনটা 30 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে, পরের নাইট্রেশন আবার কি বেশি তাপমাত্রা লাগে কেন? তাহলে এই ব্যাখ্যাটা জাস্ট আমি এখানে বলে দেই, পরে ডিটেলস আলোচনা করব। ওই যে তোমাদেরকে বলছি বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ আর বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে এখানে মিথাইল গ্রুপটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, হাইপার কনজুগেশনের মাধ্যমে কার্বন হাইড্রোজেন বন্ধন ইলেকট্রন ঠেলে দিবে। বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব কি বাড়বে, ইলেকট্রন ঘনত্ব যদি বাড়ে তাহলে বেনজিন বলয় বেশি সক্রিয় হয় এবং ওই যৌগটা কি সহজে বিক্রিয়া দিবে। এখানে দেখো টলুইনে কি আছে, একটা বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ আছে আবার নিষ্ক্রিয়কারী গ্রুপ আছে। তাহলে সক্রিয়কারী গ্রুপের কারণে ইলেকট্রন ঘনত্ব বাড়ে আর নিষ্ক্রিয়কারী গ্রুপ আবার ইলেকট্রন টেনে নেয়, যার কারণে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, যার কারণে পরে আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া হবে না, তাপমাত্রা বেশি লাগবে। আর এখানে আবার দুইটা নিষ্ক্রিয়কারী গ্রুপ থাকার কারণে এটা বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব আরো বেশি হ্রাস পায় বলে এটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করবে না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করবে। আরো বেশি তাপ প্রয়োগ করতে হবে, তারপর এটা সক্রিয় হবে। তাহলে নিষ্ক্রিয়কারী গ্রুপগুলো বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করার কারণে বেনজিন বলয় আর সহজে বিক্রিয়া করে অংশগ্রহণ করতে চায় না।
এটা এখানকার আলোচ্য বিষয় না, আমরা একটু জেনে রাখলাম, পরে এগুলো নিয়ে কথা বলবো। ওকে, ফেনল আছে না, টিএনটি একটা বিস্ফোরক পদার্থ, এটা সেকেন্ডারি বিস্ফোরক পদার্থ, মাথায় রাখবেন। বিস্ফোরক পদার্থ একটু মাথায় রাখলে হবে। ফেনল, ফেনলের মধ্যে যদি আমরা ব্রোমিন পানি যোগ করি, ব্রোমিন পানি যোগ করলেই কি হবে, ফেনল শুধু অর্থ এবং প্যারা অবস্থানে আলাদা আলাদা ভাবে প্রতিস্থাপন ঘটে না, একবারে একটু তাপ দিলে কি হয়, ফেনলের অর্থ অবস্থান দুইটা, এখানে ব্রোমিনেশন হবে, এখানে ব্রোমিনেশন হবে, আবার এখানে ব্রোমিনেশন হবে। এটার নাম কি হবে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা সাদা আদক্ষেপ তৈরি করে। ওকে, ফেনল অম্লধর্মী হওয়ার কারণে কি করে, নীল লিটমাসকে লাল করবে। নীল লিটমাসকে লাল করে। তাহলে যদি একটা জৈব যৌগ নীল লিটমাসকে লাল করে আর ব্রোমিনের সাথে বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা আদক্ষেপ ফেলে, একটা জৈব নমুনা, জৈব যৌগ আছে একটা পাত্রের মধ্যে, তার মধ্যে নীল লিটমাস যোগ করলাম, লাল হয়ে গেল, আর ব্রোমিন যোগ করলাম, সাদা আদক্ষেপ তৈরি করলো, তাহলে বুঝতে হবে ওই জৈব যৌগটা হচ্ছে ফেনল। এটা ফেনলের শনাক্তকারী পরীক্ষা। বোঝা গেছে কি? জি স্যার। ওকে, তাহলে নাইট্রেশন গেল, আর কি হ্যালোজিনেশন গেল, আরো নাইট্রেশন আমরা দেখতে পারি। তাহলে যদি আমরা কি বেনজিনের নাইট্রেশন করি, মনে করো হাইড্রোজেন আছে, বেনজিনের নাইট্রেশন করলে কি হয়, নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন তৈরি হয়। নাইট্রোবেনজিন তৈরি হলো, এখানে নাইট্রেশন। ওকে, নাইট্রেশন, ওকে, নাইট্রেশন করলাম, তাহলে নাইট্রোবেনজিন তৈরি হলো। আবার যদি এটা নাইট্রেশন করি কি হবে, তাহলে মেটা অবস্থানে একটা নাইট্রোমূলক যুক্ত হবে। নাইট্রোমূলক হচ্ছে মেটা নির্দেশক, তাহলে মেটা অবস্থানে একটা নাইট্রোমূলক প্রতিস্থাপিত, তাহলে নাম কি ওটার? 1,3-ডাইনাইট্রোবেনজিন। 1,3-ডাইনাইট্রোবেনজিন, রাইট। এটার যদি আবার নাইট্রেশন করি তাহলে স্যার 5 নম্বরে আরেকটা নাইট্রোমূলক যুক্ত হবে। এগুলা হচ্ছে মেটা 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 নির্দেশক, তাহলে 1, 2, 3 এটা হচ্ছে মেটা অবস্থান, এটার সাপেক্ষে এটা মেটা অবস্থান, তাহলে 5 নম্বর কার্বনে প্রতিস্থাপন হবে। নাইট্রো নাইট্রো নাইট্রো, তাহলে এগুলো বুঝলে একবারে ইজি বিষয়, হ্যাঁ, মুখস্থ করার দরকার নাই, শুধু বুঝে বিক্রিয়ার মূল বিষয়টা মাথায় রাখো। এটার নাম কি? 1,3,5-ডাইনাইট্রোবেনজিন। 3,5-ট্রাইনাইট্রোবেনজিন। এটারই আরেকটা নাম হচ্ছে টিএনবি, ট্রাইনাইট্রোবেনজিন। এটাও একটা বিস্ফোরক পদার্থ, ট্রাইনাইট্রোবেনজিন। ওকে, এখন আসো তাহলে বেনজিনের নাইট্রেশন গেল, টলিউনের নাইট্রেশন গেল, বিভিন্ন আরো অন্য যৌগেরও তোমরা নাইট্রেশন করতে পারো। যদি ফেনলের নাইট্রেশন করো তাহলে কি হবে, কি উৎপাদ পাওয়া যাবে? নাইট্রেশন রাইট, তাহলে অর্থ অবস্থানে নাইট্রো গ্রুপ আসবে, তাহলে অর্থ নাইট্রোফেনল পাওয়া যাবে, আর কি প্যারা নাইট্রোফেনল পাওয়া যাবে। কারো সমস্যা বুঝতে নাই? তাহলে এরকম পারবা। আচ্ছা, একটা ব্যতিক্রম বলে দেই, এনিলিন আছে না, এনিলিন,
এর যদি আমরা নাইট্রেশন করি, তাহলে ওই যে নাইট্রিক অ্যাসিড আছে না, নাইট্রিক অ্যাসিডে তো সালফিউরিক অ্যাসিডও যোগ থাকে, তাহলে অম্লীয় মাধ্যমে এই এটার নাইট্রেশন ঘটার আগে এমিনোমূলক হাইড্রোজেন গ্রহণ করে। এটা ক্ষারধর্মী, আর এখানে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তো অ্যাসিড, তো এটা ক্ষারধর্মী হওয়ার কারণে সহজে প্রোটন গ্রহণ করে। প্রোটন গ্রহণ করে আগে কি এনিলিনিয়াম আয়ন তৈরি করে, এটাকে বলা হচ্ছে NH3+, এটার নাম হচ্ছে এনিলিনিয়াম আয়ন। এনিলিন এর সাথে ইয়াম যোগ করে দিচ্ছি, এনিলিনিয়াম আয়ন। এখন দেখো, এমিনো মূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হলেও এটা ধনাত্মক চার্জযুক্ত হওয়ার কারণে বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নিবে। বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নিলে বেনজিন বলয়ের অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে, ধনাত্মক চার্জ তৈরি হবে, যার কারণে এই এনিলিনিয়াম মূলকটা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে এনিলিনে নাইট্রেশন করলে অর্থপ্যারা অবস্থানে আচ্ছা খেয়াল করো, তাহলে ওই এনিলিনিয়াম আয়ন তৈরি হয় বলে এনিলিনের নাইট্রেশন করলে অর্থপরা অবস্থানে নাইট্রেশন না ঘটে, এখানে ব্যতিক্রম হয় যে বেটা অবস্থানে নাইট্রেশন ঘটে। তাহলে মেটা নাইট্রো এনিলিন পাওয়া যায়। তাহলে এর কারণ কি? কারণ হিসেবে বলা যায় যে অম্লীয় মাধ্যমে এই যে এটা অ্যাসিড আর এটা কি ক্ষার, নাইট্রোজেন লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা লোন পেয়ার ইলেকট্রন দ্বারা হাইড্রোজেন আয়নকে প্রোটন গ্রহণ করে এনিলিনিয়াম আয়ন তৈরি করে। ওই এনিলিনিয়াম আয়নের কারণে বেনজিন বলয় থেকে এটা প্রোটন ইলেকট্রন কি টেনে নেয়, যার কারণে অর্থপ্যারা অবস্থানে ধনাত্মক চার্জ তৈরি হবে এই অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে যার কারণে এই নাইট্রোনিয়াম আয়ন অর্থপ্যারা অবস্থানে আর আক্রমণ করতে পারে না, আক্রমণ করে কোথায়? বেটা অবস্থায়। এটা কি কারণটা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এটা ব্যতিক্রম, এটা মাথায় রাখবে, ব্যতিক্রম মানেই মুখস্থ, ওটা নিয়ম মানবে না। তাহলে এইরকম ব্যতিক্রম জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, নাইট্রেশন গেল, একটু সালফোনেশন দেখি। যে এখানে জাস্ট ধরো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, SO3H, ওই যে সালফোনেশন বিক্রিয়া ইলেকট্রোফাইল তৈরি হবে, সালফার ট্রাইঅক্সাইড এখানে কি প্রভাবক হিসেবে কাজ করবে, আর এটা মাইনাস আর এটা কি প্লাস। আচ্ছা, হাইড্রোজেন কি দ্বারা প্রতিস্থাপিত হবে? সালফোনিয়াম আয়ন। সালফোনিয়াম আয়ন। সালফোনিয়াম আয়ন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে বিক্রিয়ার নাম, উৎপাদটার নাম কি হবে? বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড, রাইট। তাহলে হাইড্রোজেনটা সালফোনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে, সমস্যা আছে বুঝতে? নাই? আচ্ছা, আমরা পরে আরেকটা বিক্রিয়া দেখি, সালফোনেশন বিক্রিয়া। তাহলে বাকি বিষয়গুলো সবগুলো একই রকম, একবারে সহজ। আচ্ছা, যদি এখানে ফেনল হয়, ফেনলের যদি সালফোনেশন করি, খালি লেখা থাকবে এরকম, মনে করো সালফোনেশন, তাহলে ওই সালফোনিক অ্যাসিড গ্রুপটা সালফোনিয়াম আয়ন কোন অবস্থানে প্রবেশ করবে? অর্থ আর প্যারা। অর্থ আর প্যারা।
তাহলে আগের যে বিক্রিয়া দেখালাম নাইট্রেশন সালফোন ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন, ওই বিক্রিয়া দুটো বেশি ইম্পর্টেন্ট। সালফোনেশন বিক্রিয়া তোমাদের জন্য মানে ইম্পর্টেন্ট বলতে আমরা প্রয়োগ করি সাধারণত ওগুলা বেশি, এই জন্য ওগুলার বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি এটার নাম কি হবে? জাস্ট নামটার জন্য বিক্রিয়াটা দেখানো। বলতে পারবা কিন্তু রাফিয়া? আচ্ছা শুনো, ওই যে কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রমে অ্যাসিড মূলকের অবস্থান উপরে, তাহলে অ্যাসিড মূলক প্রাধান্য পায়, তারপর অ্যাসিড হ্যালাইড গুলো আছে, তারপর এর আগে কিন্তু সালফোনিক অ্যাসিড গ্রুপ আছে। অ্যাসিড হ্যালাইড গ্রুপের আগে অগ্রাধিকার কার? সালফোনিক অ্যাসিড। তাহলে অ্যাসিড গ্রুপের পরেই অবস্থান হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ, তারপর মনে করো অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর কি আছে ওএইচ এমিনোমূলক ইত্যাদি। তো এখানে খেয়াল করো ওএইচ এর উপরে কার উপর অবস্থান? সালফোনিক অ্যাসিড গ্রুপ। তাহলে এটাকে আমরা 1 নং গ্রুপ কার্বন ধরবো, কারণ প্রধান কার্বন কার্যকরী মূলকটাকে ক্ষুদ্রতম সংখ্যা রাখবো। 1 নং কার্বন, তাহলে এটা 2, এটা 3, এটা হবে কি 4। তাহলে 4 হাইড্রোক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড এটার নাম। 4 হাইড্রোক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড। কারো সমস্যা আছে? না স্যার। ওকে, আমরা এখন যে বিক্রিয়া করব সেটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকাইলেশন, অ্যালকাইলিয়াম আয়ন দ্বারা যদি প্রতিস্থাপন হয়, অ্যালকাইলেশন। তো যে কোনো একটা অ্যারোমেটিক যৌগ, যে কোনো অ্যারোমেটিক যৌগ, মনে করো বেনজিন দিয়ে প্রথমে শুরু করি। বেনজিনের সাথে মনে করো একটা হচ্ছে মিথাইল ক্লোরাইড দিলাম, অ্যালকাইল হ্যালাইড, যে কোনো অ্যালকাইল হ্যালাইড, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল আয়োডাইড, এগুলো হতে পারে। মিথাইল ক্লোরাইড দিলাম, আর এখানে প্রভাবক হিসাবে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি ব্যবহার করি, তাহলে এটা ভাঙবে কিভাবে? এই যে মিথাইল ক্লোরাইড কিভাবে ভাঙবে? মিথাইলিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন। প্রতিস্থাপন হবে কোনটা দ্বারা? ক্লোরাইড না মিথাইলিয়াম আয়ন দ্বারা? মিথাইলিয়াম আয়ন। ইলেকট্রোফাইল দ্বারা। তাহলে হাইড্রোজেনটা যদি মিথাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে মিথাইল কি বেনজিন বা কি তৈরি হলো তাহলে? টলুইন। টলুইন তৈরি হলো প্লাস কি HCl। তাহলে টলুইনের প্রস্তুতিও আমাদের হয়ে গেল। তাহলে আমি আলাদাভাবে তোমাদের কোনো যৌগের প্রস্তুতি পড়াবো না। বইয়ে যেভাবে অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহলের ধর্ম, তারপরে অ্যালকোহলের বিক্রিয়া এরকম করে পড়াবো না। আমি আগে সকল মৌলিক বিক্রিয়া একসাথে পড়ায় দেওয়ার পর তোমরা বই থেকে এগুলো নিজেরাই পড়ে নিতে পারবে। ওকে, তাহলে এই জন্য বইয়ের ধারাবাহিকতা থাকবে না। আচ্ছা, তাহলে টলুইন আমরা তৈরি করলাম। যদি এখানে বেনজিনের সাথে কি ইথাইল ক্লোরাইড যোগ করতাম, C2H5, মনে করো ইথাইল আয়োডাইড যোগ করলাম, আর প্রভাবক হিসাবে ওই যে ড্রাই মনে করো কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডই থাকলো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে কি হবে? উৎপাদ কি হবে? ইথাইল বেনজিন। বেনজিন। ইথাইল বেনজিন।
তাহলে C2H5 অথবা CH2CH3 প্লাস কি হাইড্রোজেন আয়োডাইড। এটা কি বুঝছো তোমরা? তো এখানে প্রোপাইল ক্লোরাইড থাকলে এখানে কি হবে? প্রোপাইল বেনজিন পাওয়া যাবে এরকম। তবে প্রোপাইল বেনজিনের একটু সমস্যা আছে, ওখানে একটু ব্যতিক্রম হয়। ব্যতিক্রমটা একটু বলে দিই। আচ্ছা ওটা থাক, আমরা হচ্ছে ওটা নিয়ে পরে মাথা ঘামাবো, ব্যতিক্রম গুলো এখন আলোচনা না করি, ওগুলো পরে আলাদা করে আলোচনা করবো। আচ্ছা যদি এটারই আবার কি মিথাইলেশন করি, টলিউনের মিথাইলেশন করলে কি পাওয়া যাবে? মিথাইল মনে করো ব্রোমাইড। আর এখানে হ্যালোজেন বাহক হিসেবে কি থাকতে পারে? এখানেও ওই যে একটা প্রভাবক থাকবে, সাধারণত অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এখানে ইউজ করা, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি ইউজ করি কি উৎপাদ পাওয়া যাবে? অর্থ আর প্যারা অবস্থানে মিথাইল নাম কি? অর্থমিথাইল টলুইন, অর্থমিথাইল আর টলুইন, প্যারা প্যারামিথাইল মিথাইল টলুইন। তাহলে দুইটা মিথাইল গ্রুপ একসাথে বেনজিন চক্রে থাকলে তার নাম কি? আরেকটা নাম আছে জাইলিন। ওকে, এই নামটা মাথায় রাখতে হবে। তাহলে ওটার উপরেরটার নাম অর্থোজাইলিন আর নিচে যেটা হবে সেটা কি প্যারাজাইলিন, অথবা 1,2-ডাইমিথাইল বেনজিন 1,4-ডাইমিথাইল বেনজিন, এরকম নাম হতে পারে ভিন্ন ভিন্ন। আর এখানে কি 2HBr। বোঝা গেছে কি? কারো সমস্যা নাই? না স্যার। ওকে, তাহলে যদি আমরা কি এই যৌগটার নাম কি? তোমাদের বিক্রিয়া শুধু হচ্ছে এটাকে বলা হচ্ছে কি কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, মানে এই যে বেনজিন চক্রটা শুধু কার্বন দ্বারা গঠিত, অন্য কোনো হেটারো পরমাণু নাইট্রোজেন অক্সিজেন সালফার এগুলা কিছু থাকবে না, ঠিক আছে? হেটারো অ্যারোমেটিক যৌগের কোনো কি বিক্রিয়া তোমাদের পরীক্ষায় আসবে না, শুধু কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ যেটা আছে তাদেরই কি বিক্রিয়া পরীক্ষায় আসবে। আচ্ছা এটার নাম কি? বেনজিন চক্রে এটার কার্যকরী মূলকটার নাম কি? বেনজামাইড। অ্যামাইড। তাহলে এটার নাম বেনজামাইড। বেনজামাইড। ওকে, আচ্ছা এটার যদি আমরা অ্যালকাইলেশন করি, মানে সাধারণত তোমাদের ওই যে মিথাইলেশন ইথাইলেশন এই দুটার মধ্যেই থাকবে, মিথাইল ক্লোরাইড দ্বারা যদি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়। আর এখানে সাধারণত ফিডেলক্রাফট অ্যালকাইলেশনে সাধারণত অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডই বেশি ব্যবহার করা হয়, আর এখানে সাধারণত হ্যালোজেন হিসেবে ক্লোরিনই ব্যবহার করা হয়। কি উৎপাদ পাওয়া যাবে? বেনজামাইটের জায়গায় তো বেনজামাইট থাকবে। CONH2 মূলকটা কি নির্দেশক? অর্থপ্যারা নাম এটা? আর অর্থ প্যারা না, এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে এখানে পাই বন্ধন আছে না, পাই বন্ধন ওটা মেটা, তাহলে এখানে কি হবে? এখানে মিথাইল প্লাস কি HCl, তাহলে নাম কি হচ্ছে মেটা মিথাইল বেনজামাইড, মেটা মিথাইল বেনজামাইড বা 3 মিথাইল বেনজামাইড। বুঝা গেছে? আচ্ছা, আর আমরা অ্যাসাইলেশন বিক্রিয়াটা পরেই শেষ করি। অ্যাসাইলেশনে আর কি হবে? শুধু মাথায় রাখো বেনজিনের কোনো একটা হাইড্রোজেন, বেনজিন চক্রের কোনো একটা হাইড্রোজেন, ধরো CH3, ওটা কি RCO ছিল না, এরকম RCO প্লাস, তাহলে এখানে একটা CO দিই, আর এর জায়গায় CH3 আর CO, এখানে কি থাকতে পারে? হ্যালাইড মূলক থাকতে পারে। তাহলে এটা কি ইথানোইল ক্লোরাইড, অ্যালকানোইল ক্লোরাইড, এর সাথে যদি অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাকে, এই বিক্রিয়াটাও অত ইম্পর্টেন্ট না,
শুধু এটা একটু বুঝে মাথায় রাখলে হলো। তবে অ্যালকাইলেশনটা বেশি ইম্পর্টেন্ট, ওটাই বেশি পরীক্ষায় আসে, এটা জাস্ট বুঝে রাখো। তাহলে এখানে বন্ধন ভাঙ্গন কিভাবে হবে? অ্যাসাইলিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। তাহলে ক্লোরাইড আয়ন, আর এটার নাম কি? এসিটাইল মূলক, এসিটাইলিয়াম আয়ন। ঠিক আছে, ওই যে এসিটাইল ক্লোরাইডও বলা যায় এটাকে, এসিটাইল ক্লোরাইড। তাহলে CH3CO মূলক এসিটো, পূর্বপদ হিসেবে এর নাম হচ্ছে এসিটো। তাহলে CO CH3, এটা কিন্তু কিটোন গ্রুপ হয়ে গেছে। সিওটা কি মাঝখানে থাকলে দুই পাশে যদি কি কার্বন থাকে তাহলে কিটোন মূলক। তাহলে এটার নাম কি? এসিটোবেনজিন, এসিটোফিনন। এটার একটা নাম হচ্ছে এসিটো। ফিনাইল গ্রুপের নামের শেষে ওন যোগ হবে, কিটোনের ওন, তাহলে এটার নাম হচ্ছে এসিটোফিনন। এসিটো কি? ফিনন। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। প্লাস কি? HCl। আচ্ছা, এসিটোফিননের আরেকটা নাম করা যায় ফিনাইল ইথানল। ফিনাইল, আর এটা দুই কার্বন যুক্ত কিটোন, মনে করো ইথানল, ফিনাইল ইথানল। তাহলে এসিটোফিনল বা ফিনাইল ইথানল। ওকে, আচ্ছা এখানে মনে করো বেনজোইক অ্যাসিড নিলাম, এর যদি আমরা এসিটাইলেশন করি CH3COCl দ্বারা কি হবে? কোন অবস্থানে প্রতিস্থাপন হবে? মেটা। মেটা অবস্থান। মেটা অবস্থানে। তাহলে কি 3-এসিটোবেনজোইক অ্যাসিড প্লাস কি HCl, বোঝা গেছে কি? আর ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটাকে বলা হয় ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর সব সময় ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশনে, অ্যালকাইলেশনে অ্যালকাইল হ্যালাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর অ্যাসাইলেশনে অ্যাসাইল হ্যালাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে প্রোপানয়িল ক্লোরাইড, বিউটানয়িল ক্লোরাইড ইত্যাদিও থাকতে পারে। অনেক সময় এখানে অ্যাসিড অ্যানহাইড্রাইডও ব্যবহার হয়, অ্যাসিড অ্যানহাইড্রাইড, জৈব অ্যাসিড, এগুলো ব্যবহার হতে পারে। তো ওগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় আসে না, যেটা আসে ওটা এগুলো আগে মাথায় নাও। ওকে, আর বইয়েও ওগুলো দেয়া নেই। তো আজকে এই পর্যন্ত, এই ছিল মোটামুটি 5টা তোমাদের কি অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট দিন আমরা এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সমূহের কৌশল পড়বো না, কৌশলটা পরে, আমরা তো পড়তেছিলাম কি অ্যারোমেটিসিটি। তাহলে নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি এই অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো মোটামুটি শিখলাম। এই যে 5টা প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে ক্লোরিন দ্বারা ক্লোরিনেশন, বেনজিনের ক্লোরিনেশন করলে ক্লোরোবেনজিন, নাইট্রিক অ্যাসিড দ্বারা কি নাইট্রেশন, নাইট্রোবেনজিন তৈরি হচ্ছে, সালফোনিক অ্যাসিড দ্বারা সালফোনেশন, বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হচ্ছে, মিথাইল ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্বারা কি ফিডেল ক্রাফট মিথাইলেশন বলবো আমরা, মিথাইল দ্বারা প্রতিস্থাপন হলে মিথাইলেশন, টোলিন তৈরি হচ্ছে। এই এসিটাইল ক্লোরাইড দ্বারা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন হলে কি এই যে এসিটোফিনন তৈরি হচ্ছে। নামগুলো মুখস্থ করে ফেলবা। আর আরেকটা বিষয় হচ্ছে বিশেষ ধরনের স্থায়িত্ব। অ্যারোমেটিক যৌগগুলো পাই ইলেকট্রন থাকলেও, পাই বন্ধন থাকলেও অ্যালকিন অপেক্ষা বেশি স্থিতিশীল। কারণ হচ্ছে এদের কি হয়, ওই যে অনুরণন হয়, অনুরণন ঘটার কারণে এরা কি করে না, অ্যালকিন রাসায়নিক বিক্রিয়া বেশ সক্রিয় হলেও অ্যারোমেটিক যৌগগুলো অনুরণনের কারণে বেশ স্থিতিশীল। স্থিতিশীল হওয়ার কারণে